আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক আ শিখব। সেটা হচ্ছে সমাস। কিভাবে শর্টকাট টেকনিকের সাহায্যে সমাস নির্ণয় করা যায় সেই বিষয়টা আমরা শিখব। সেই নিয়মগুলো বা সেই সূত্রগুলো আমরা আজকে শিখব। তো চলো এ সমাস নির্ণয়ের আ সমাস নির্ণয় শেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে সমাস আসলে কি? সে বিষয়টা আমাদের জানতে হবে। তো আমরা খেয়াল করি যে সমাস শব্দের অর্থ কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। অর্থবোধক এমন একাধিক শব্দ যখন একসঙ্গে অ্যা যখন একসঙ্গে বসে একটি নতুন শব্দ গঠন করে, তখন সেই প্রক্রিয়াকেই বলা হয় সমাস। তো এখানে আমরা এখন খেয়াল করি যে, এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, তাহলে এখানে কিন্তু আ একাধিক শব্দ পাশাপাশি বসে একটি আ এখান থেকে একটি নতুন শব্দ গঠিত হয়েছে যেটা হচ্ছে মৌমাছি। তাহলে এই যে এ অর্থবোধক একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি নতুন শব্দ গঠন করছে তখন সেই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। তো এখন এই সমাসের আমরা পরিচিতি এই সমাসের বা সমাস বাক্যের পরিচিতি সম্পর্কে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে মনে রাখবো যে এই যে আ মৌমাছি, এই মৌমাছিকে বলা হচ্ছে সমস্ত পদ। এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। অর্থাৎ সমাসবদ্ধ বা হচ্ছে সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে আবার এই যে ২ টি পদ আছে সেটা হচ্ছে যে এই যে সমাসবদ্ধ 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 পদ বা সমস্ত পদের অন্তর্ভুক্ত যে পদগুলোকে বলা হয় সমস্যবান পদ। অর্থাৎ এখানে এই যে সমস্ত পদের অন্তর্ভুক্ত পদ কয়টি এখানে ২ টি। ১ম পদ একটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। এই যে মাছি এটা হচ্ছে পরপদ, পরপদ বা উত্তরপদ। তো এই যে আর এই যে মাছি, এই এই যে সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলোকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরপদকেই বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে এ সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। অর্থাৎ এই সমস্ত পদে অন্তর্ভুক্ত পদ এখানে ২ টি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। অর্থাৎ ১ম অংশকে বা ১ম শব্দটিকে বলা হচ্ছে পূর্বপদ এবং ২য় অংশ বা ২য় শব্দটিকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ এবং পরপদকেই বলা হচ্ছে সমস্যমান পদ। এখন এই যে এই অংশটার নাম হচ্ছে এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য বা হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তা তৈরি করা হয় বা যে বাক্যাংশ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ মৌমাছি একটি সমস্ত পদ, এটিকে ভাঙলে আমরা যেটা পাই যে মৌ সংগ্রহ করে যে মাছি। এই বাক্যাংশটিকেই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা হচ্ছে সমাস বাক্য। তাহলে সমাসের পরিচিতি সম্পর্কে আমরা জানলাম যে সমাস তাহলে কি? সমাস হচ্ছে সমাস শব্দের অর্থ, সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। সমাস কাকে বলে বা সমাস কি? আ অর্থবোধক অর্থবোধক এমন একাধিক শব্দ একসঙ্গে পাশাপাশি বসে যখন একটি নতুন শব্দ তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সমাস। যেমন মৌ সংগ্রহ করে যে মাছি, এই যে এগুলো কিন্তু একাধিক আ অর্থবোধক শব্দ। এগুলো একত্রে পাশাপাশি বসে কিন্তু একটি নতুন শব্দ তৈরি করছে সেটা হচ্ছে মৌমাছি। তাহলে এই যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থেকে অ্যা অর্থাৎ সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। তাহলে মৌমাছি হচ্ছে সমস্ত পদ। আবার এই সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলো অর্থাৎ সমস্ত পদের অন্তর্ভুক্ত ১ম অংশটিকে বা ১ম শব্দটিকে বলা হচ্ছে পূর্বপদ এবং সমস্ত পদের অন্তর্ভুক্ত ২য় পদ বা শব্দটিকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এবং এই পূর্বপদ ও পরপদ বা উত্তরপদকে বলা হচ্ছে সমস্যবান পদ। এখন ব্যাস বাক্য কোনটা? অর্থাৎ সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
এখন আমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে জানবো। সমাস আসলে কত প্রকার? সমাস মনে রাখবো যে ৬ প্রকার। আম সেটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। আমরা এখন শিখব যে মাত্র একটি ছন্দের সাহায্যে কিভাবে এই ৬ প্রকার আ সমাস নির্ণয় করব, সেই ছন্দটা আমরা শিখব। কিভাবে শর্টকাটে সে সমাস নির্ণয় করা সম্ভব। তো চলো ছন্দটা শিখে ফেলি। এখানে ছন্দটা খেয়াল করো যে, উভয় পদ প্রধান দ্বন্দ্ব, দ্বিতকে পরপদের গন্ধ। বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ, অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। ছন্দটি আবার খেয়াল করি। উভয় পদ প্রধান দ্বন্দ্ব, দ্বিতকে পরপদের গন্ধ, বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ, অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। এখানে খেয়াল করি, উভয় পদ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, উভয় পদেরই প্রাধান্য থাকে। এরপর হচ্ছে দ্বিতকে পরপদের গন্ধ। দ্বিতক বলতে এখানে দ্বি থেকে হচ্ছে দ্বিগু, ত থেকে তৎপুরুষ এবং ক থেকে হচ্ছে কর্মধারয়। অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় এই ৩ টি সমাসেই পরপদের প্রাধান্য থাকে। এরপর বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ। অর্থাৎ বহুব্রীহিতে আমরা নতুন অর্থ পাই এবং অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে। তো এখন খেয়াল করি আ দ্বন্দ্বে উভয় পদ প্রধান কিভাবে থাকে? যেমন একটা উদাহরণ খেয়াল করি যে, মাতা ও পিতা সমান মাতা-পিতা। অর্থাৎ এখানে পূর্বপদ হচ্ছে মাতা এবং পরপদ হচ্ছে পিতা। তাহলে একসাথে হয়ে গেল যে মাতা-পিতা। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়েরই কিন্তু প্রাধান্য থাকে এই দ্বন্দ্ব সমাসে। এরপর খেয়াল করি দ্বিতকে পরপদের গন্ধ। অর্থাৎ দ্বিতক মানে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য থাকে। যেমন ৩ মাথার সমাহার। সমান হচ্ছে তে মাথা। তাহলে এই যে এখানে পূর্বপদ হচ্ছে ৩ এবং পরপদ হচ্ছে মাথা। অর্থাৎ তে মাথা মানে হচ্ছে ৩ মাথাকেই কিন্তু বলা হচ্ছে তে মাথা। মাথাকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ হয়েছে তে মাথা। তাহলে এখানে পরপদের প্রাধান্যই পেয়েছে দ্বিগু সমাসে। এরপর তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের প্রাধান্য থাকে। যেমন রাজপুত্র। এখানে পূর্বপদ হচ্ছে রাজা এবং পরপদ হচ্ছে পুত্র। তাহলে পুত্রকে প্রাধান্য দিয়েই হয়েছে রাজপুত্র। অর্থাৎ তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের প্রাধান্য পেয়েছে। এরপর কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে খেয়াল করি, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। অর্থাৎ এখানে পূর্বপদ হচ্ছে সিংহ এবং পরপদ হচ্ছে আসন। অর্থাৎ আসনকে এই পরপদকে প্রাধান্য দিয়েই নামকরণ করা হয়েছে সিংহাসন। এরপর খেয়াল করি যে বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ। অর্থাৎ বহুব্রীহিতে নতুন অর্থ পাই। আ আমরা একটা নতুন অর্থ পাই। তো সেক্ষেত্রে খেয়াল করি যে ৮০ মানে হচ্ছে দাঁতে ২০ যা। এখানে ৮০ হচ্ছে আ ৮০ মানে হচ্ছে দাঁত। অর্থাৎ দাঁতে ২০ জাত আমরা এখানে পেয়ে যাচ্ছি ৮০-২০। অর্থাৎ এখানে ৮০ শব্দের অর্থ হচ্ছে দাঁত, অর্থাৎ দাঁতে ২০ জাত। আমরা নতুন একটা অর্থ পাচ্ছি, শব্দ পাচ্ছি হচ্ছে ৮০-২০। ৮০-২০ মানে কি? সাপ। তাহলে আমরা এখানে কিন্তু একটা নতুন অর্থ পেলাম। ব্যাস এরপর খেয়াল করি যে অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে। যেমন মরণ পর্যন্ত সমান হচ্ছে আমরণ। তাহলে এই যে এখানে মরণ হচ্ছে কি? পূর্বপদ। তাহলে এই পূর্বপদকে প্রাধান্য দিয়ে হয়ে গেছে আমরণ। তো আমরা খুব সহজেই এই ৬ প্রকার সমাস এই ছন্দের সাহায্যে নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।